আজকের আলোচনায় এমন একজন মানুষকে নিয়ে যার পরিচয়টা বেশ কয়েকটি ভাগে বিভক্ত। একদিকে তিনি আয়কর দপ্তরের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আবার অন্যদিকে তিনি একজন লেখক, চলচ্চিত্র নির্মাতা, আর এই সব কিছুর পাশাপাশি ভারতের অন্যতম সফল একজন বেসামরিক পর্বতারোহী দেবাশিস বিশ্বাস। একদম। আমাদের হাতে যে সূত্রগুলো রয়েছে, যেমন ধরুন বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন বা তার নিজের দেওয়া একটি লম্বা সাক্ষাৎকার, সেগুলো ঘাঁটলে শুধু তার জয় করা শৃঙ্গের তালিকা পাওয়া যায় না। ঠিক। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই তালিকার পেছনের মানুষটাকে খোঁজা। ঠিক কি তাকে চালায়, কোন মানসিকতা নিয়ে তিনি এই ভয়ঙ্কর চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হন, আর তার এই যাত্রার আসল মানেটা কি। চলুন তাহলেই মানুষটার মনের গভীরে প্রবেশ করা যাক। দেবাশিস বিশ্বাসের পর্বতারোহী হয়ে ওঠার গল্পটা কিন্তু কোনো সিনেমার মতো নয়, যেখানে ছোট থেকে কেউ স্বপ্ন দেখছে। শুরুটা হয়েছিল খুব সাধারণভাবে। একেবারেই সাধারণ। আসামের গুয়াহাটিতে এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। পড়াশোনা করেছেন অঙ্ক নিয়ে। তারপর সরকারি চাকরি। হ্যাঁ, তারপর সরকারি চাকরি আয়কর দপ্তরে। পর্বতারোহণের সঙ্গে দূরদূরান্ত পর্যন্ত কোনো সম্পর্কই ছিল না। তাহলে পাহাড়ের সঙ্গে প্রথম আলাপটা হলো কিভাবে? ওটাই তো গল্পের সবচেয়ে মজার দিক। তার সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন, প্রথমবার পাহাড়ে যাওয়াটা ছিল নিছকই বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া। ও আচ্ছা। একটা ট্রেকিংয়ে গিয়েছিলেন, সম্ভবত গোয়ে চালাতে। আর সেই অভিজ্ঞতাটাই যেন তার ভেতরটা নাড়িয়ে দিয়েছিল। তার নিজের ভাষায়, একদম ভালোবাসা থেকে গিয়েছিলাম। এর পেছনে কোনো বড় পরিকল্পনা ছিল না, কোনো বিশ্বজয় করার স্বপ্ন ছিল না। ছিল শুধু পাহাড়ের প্রতি একটা তীব্র আকর্ষণ। একটা সাধারণ ভালো লাগা থেকে এত বড় একটা নেশায় পরিণত হলো। কিন্তু শুধু ভালো লাগা দিয়ে তো আর ৮০০০ শৃঙ্গে চড়া যায় না, এর জন্য তো প্রস্তুতির দরকার। অবশ্যই। সেই ভালো লাগাটাকেই তিনি এরপর একটা কাঠামো দেন। কৃষ্ণনগর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশনে যোগ দিলেন। আচ্ছা। তারপর উত্তর কাশীর নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে বেসিক আর অ্যাডভান্সড কোর্স শেষ করলেন। এই ট্রেনিংগুলোই তার শখকে একটা দিশা দেখায়। আর তারপরই আসে প্রথম বড় পরীক্ষা। মাউন্ট কামেটটাই তো 1997-এ। হ্যাঁ, মাউন্ট কামেট, ভারতের তৃতীয় উচ্চতম শৃঙ্গ। ভাবুন একবার, প্রথম বড় অভিযান, আর সেটাতেই সাফল্য। দারুণ। বলা যেতে পারে এখান থেকেই পর্বতারোহী হিসেবে তার আসল যাত্রাটা শুরু হল। শখের ট্রেকার থেকে তিনি একজন সিরিয়াস মাউন্টেনিয়ারে পরিণত হলেন। আর এই যাত্রাপথেই আসে সেই দুটো শৃঙ্গ যা যে কোনো পর্বতারোহীর স্বপ্ন, এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা। 2010 আর 2011, পরপর 2 বছর। এটা একটা অসাধারণ কৃতিত্ব। বসন্ত সিংহ রায়ের সঙ্গে মিলে তারা পশ্চিমবঙ্গের প্রথম বেসামরিক দল হিসাবে এভারেস্ট জয় করেন। কিন্তু তার চেয়েও বড় কথা হল ঠিক তার পরের বছরই কাঞ্চনজঙ্ঘা অভিযানে যাওয়া। পর্বতারোহীদের জগতে কাঞ্চনজঙ্ঘাকে মাউন্টেনিয়ার্স মাউন্টেন বলা হয়। মাউন্টেনিয়ার্স মাউন্টেন কেন? এটা কি এভারেস্টের চেয়েও কঠিন? টেকনিক্যালি অনেক পর্বতারোহী মনে করেন কাঞ্চনজঙ্ঘা এভারেস্টের চেয়েও বেশি চ্যালেঞ্জিং। আবহাওয়া অনেক বেশি অনিশ্চিত, আর আরোহণের পথটাও খুব কঠিন। ও। তাই 1 বছরের ব্যবধানে এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা জয় করাটা ভারতীয় বেসামরিক পর্বতারোহণের ইতিহাসে একটা মাইলফলক ছিল। এটা তাদের শারীরিক ক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তারও প্রমাণ দেয়। এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এরপর কি? আর তারা বেছে নিলেন এমন একটা শৃঙ্গ যার নাম শুনলেই অভিজ্ঞ পর্বতারোহীদেরও বুক কাঁপে, অন্নপূর্ণা 1। পর্বতারোহীদের কাছে যা কিলার মাউন্টেন নামে পরিচিত। ঠিক। কিলার মাউন্টেন নামটা কিন্তু এমনি এমনি হয়নি। ৮০০০ শৃঙ্গগুলোর মধ্যে অন্নপূর্ণা 1-এ মৃত্যুর হার সবচেয়ে বেশি। তাই নাকি? হ্যাঁ, ২০১২ সালের এই অভিযানটা ছিল ভয়ঙ্কর। আমাদের সূত্রগুলো থেকে এই অভিযানের যে বিবরণ পাওয়া যায় তা রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো। আমাদের কাছে থাকা একটা বর্ণনায় বলা হয়েছে তারা অন্নপূর্ণার নর্থ ফেস দিয়ে উঠেছিলেন, যেটা সবচেয়ে বিপজ্জনক পথগুলোর মধ্যে একটা। হ্যাঁ, সেই পথে তাদের কিউলোয়ার বা বরফের খাড়া নালার মধ্যে দিয়ে যেতে হয়েছে। মাথার উপর ঝুলছে বিশাল বিশাল বরফের চাই, যেগুলোকে বলে সেরাক, যেগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। একদম। একটা জায়গায় তো এক বিশাল তুষারধস নেমে আসে। সেই বর্ণনায় বলা হয়েছে তার গর্জন ছিল যুদ্ধের দামামার মতো। চারপাশের সব নিস্তব্ধতাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। ভাবা যায় না। অন্য দলগুলো তো এই পরিস্থিতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক
এখানেই দেবাশিস বিশ্বাস আর বসন্ত সিংহ রায়ের মানসিকতার পরিচয় পাওয়া যায়। যখন অভিজ্ঞ শেরপারাও বলছেন যে আর এগোনো ঠিক হবে না, তারা দুজন এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এটা তো শুধু সাহস নয়, হয়তো কিছুটা পাগলামিও। কিন্তু পর্বতারোহণে এই দুটো জিনিসই বোধহয় লাগে। সূত্রের একটা বর্ণনায় বলা আছে, তারা হেড টর্চের আলোয় সারা রাত ধরে আরোহণ করেন। ওই শেষ মুহূর্তের চাপটা কেমন ছিল? চাপটা ছিল মারাত্মক, কারণ একেবারে শেষে ছিল একটা খাড়া পাথরের দেয়াল, আর তারপর চূড়ার ঠিক নিচে পর্বতারোহীদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের একটি কর্নাস মানে পাহাড়ের চূড়া থেকে ঝুলে থাকা বরফের একটা স্তর, তাই তো? যেটা দেখতে শক্ত মনে হলেও আসলে ফাঁপা হতে পারে। একদম, মানে পাহাড়ের চূড়া থেকে ঝুলে থাকা বরফের এক বিশাল চাই, যা আপনার শরীরের ভারে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। মানে পা রাখার মতো শক্ত জায়গাই ছিল না? প্রায় ছিলই না। এক ভুলের অর্থ হাজার হাজার ফুট নিচে পতন। ওই মুহূর্তে জয় করার আনন্দের চেয়েও বড় হয়ে ওঠে বেঁচে থাকার লড়াই। এই শৃঙ্গ জয়ের মাধ্যমে তারা প্রথম ভারতীয় বেসামরিক দল হিসেবে ইতিহাস তৈরি করেন। এই সমস্ত ঝুঁকি, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে, কেন যান তারা? সাক্ষাৎকারে তিনি একটা অদ্ভুত কথা বলেছেন, যে তিনি নিজেকে হার্ডকোর পর্বতারোহী মনে করেন না, বা কোনো বিখ্যাত আরোহীকে নিজের আদর্শ ভাবেন না। আর এটাই দেবাশিস বিশ্বাসের যাত্রার সবচেয়ে আকর্ষণীয় দিক। তার অনুপ্রেরণা, খ্যাতি বা রেকর্ড নয়, এটা পাহাড়ের প্রতি এক গভীর ব্যক্তিগত টান। তিনি বলেন, পর্বতারোহণের সবচেয়ে বড় শিক্ষা হল অসীম ধৈর্য। ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন একটা দড়ি ধরে ঝুলে থাকা, বা বরফের মধ্যে একটা ছোট্ট তাঁবুতে অপেক্ষা করা। এই ধৈর্যটাই জীবনের অন্য সব ক্ষেত্রে তাকে সাহায্য করে। ঠিক তাই। এখানে একটা দারুণ পয়েন্ট আছে। তিনি বলেছেন, এভারেস্ট আরোহণের স্মৃতি নাকি তাকে অফিসের বা বাড়ির সাধারণ কাজগুলো করতেও মানসিক শক্তি যোগায়। এটা একটা অসাধারণ দিক। মানে ডেথ জোনের চরম প্রতিকূলতার পর অফিসের কোনো কঠিন ফাইল বা বাড়ির কোনো সমস্যা হয়তো আর ততটা বড় মনে হয় না। এটা মানসিক সহনশীলতার এক চরম পরীক্ষা, যা জীবনের অন্য সব ক্ষেত্রে কাজে লাগে। যখন কেউ -40 ডিগ্রিতে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তখন দৈনন্দিন জীবনের চাপগুলোকে অনেক ছোট বলে মনে হয়। কিন্তু এই প্যাশন বা ভালোবাসা তো প্রায় তার জীবন কেড়ে নিচ্ছিল। ধৌলাগিরি অভিযানে তিনি তো প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। হ্যাঁ, সেই ঘটনাটা পর্বতারোহণের নির্মম বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তিনি নিজেই স্বীকার করেছেন যে সেই অভিযানে কিছু কৌশলগত ভুল হয়েছিল। যেমন অক্সিজেনের খরচ কমানোর চেষ্টা করা, যেটা একটা বড় ভুল ছিল। কিন্তু তিনি বাঁচলেন কি করে? তিনি মনে করেন তার 17 বছরের অভিজ্ঞতা তাকে সেদিন বাঁচিয়ে দিয়েছিল। হয়তো শরীর যখন জবাব দিয়ে দিচ্ছে, তখন অবচেতন মনটা ঠিক পথ দেখায়। অবিশ্বাস্য। তিনি কোনোভাবে ক্যাম্পে ফিরে আসেন, কিন্তু তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তার স্ত্রী কাঠমান্ডুতে গিয়েছিলেন তার মরদেহ নিয়ে আসবেন ভেবে। এটা ভাবা যায় না। পর্বতারোহণের সাফল্যের গল্পের পেছনে যে এই ধরনের চরম বাস্তবতার দিকগুলো লুকিয়ে থাকে, সেটা আমরা অনেক সময় ভুলে যাই। এটা শুধু জয়ের গল্প নয়, এটা টিকে থাকারও গল্প। ঠিক তাই। এই ঘটনাটা ব্যক্তিগত দুর্বলতা এবং প্রকৃতির বিশালতার কাছে মানুষ কতটা অসহায় তার এক মর্মান্তিক উদাহরণ। এটা আমাদের মনে করিয়ে দেয় যে পাহাড়ের সঙ্গে লড়াই করা যায় না, পাহাড়ের অনুমতি নিয়েই তার চূড়ায় পৌঁছতে হয়। এটা তো গেল দেবাশিস বিশ্বাসের নিজের লড়াই আর দর্শনের কথা। কিন্তু তিনি তো একা নন। এই পুরো পর্বতারোহণের জগতে আরও অনেক কিছু ঘটছে, যার মধ্যে ভালো মন্দ দুটোই আছে। আমাদের সূত্রগুলো সেই বৃহত্তর ছবিটা নিয়ে কি বলছে? হ্যাঁ, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। আমাদের হাতে থাকা একটি প্রেস রিলিজে কিছু পর্বতারোহী এই জগতের কিছু অন্ধকার দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, রাতারাতি খ্যাতি পাওয়ার জন্য একটা সাংঘাতিক চাপ তৈরি হয়েছে। কি ধরনের চাপ? চূড়া জয়ের ভুয়ো দাবি করা, এমনকি ফটোশপ করে বা ছবি বিকৃত করে সামিট প্রুফ হিসাবে দেখানোর মতো মারাত্মক অভিযোগও উঠছে। বলেন কি? হ্যাঁ, এটা স্পষ্ট করা দরকার যে এই অভিযোগগুলো দেবাশিস বিশ্বাসের বিরুদ্ধে নয়, কিন্তু এটা সেই পরিবেশটাকে তুলে ধরে যেখানে আজকের পর্বতারোহীরা কাজ করছেন। কিন্তু এই খ্যাতির চাপটা ঠিক কী ধরনের? এটা কি স্পন্সরদের কাছ থেকে আসে, নাকি সোশ্যাল মিডিয়ায় হিরো হওয়ার একটা ব্যক্তিগত তাগিদ কাজ করে?
আমাদের সূত্রগুলো কি এ নিয়ে কিছু বলে? হাজারি শৃঙ্গের অভিযানের খরচ বিপুল, প্রায় 40-50 লক্ষ টাকা বা তারও বেশি। ফলে স্পন্সরশিপ ছাড়া এগোনো প্রায় অসম্ভব। আর স্পন্সররা সাফল্য চান। একদম। আর অন্যদিকে ইনস্টাগ্রাম বা ফেসবুকের যুগে সামিটের ছবিটা একটা বিরাট ব্যাপার। এই ছবিটাই যেন সাফল্যের একমাত্র প্রমাণ। ফলে কিছু ক্ষেত্রে আরোহণের চেয়েও ছবিটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তার মানে একদিকে দেবাশিস বিশ্বাসের মতো পর্বতারোহীরা আছেন যারা পাহাড়ে যান ধৈর্যের শিক্ষা নিতে, নিজের ভেতরের সত্তাকে আবিষ্কার করতে। আর অন্যদিকে এমন একটা সংস্কৃতি তৈরি হচ্ছে যেখানে চূড়ার ছবিটাই শেষ কথা। এটা তো একটা অদ্ভুত বৈপরীত্য। একদম। এই বৈপরীত্যটাই আজকের পর্বতারোহণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিকে বিশুদ্ধ ভালোবাসা আর অন্যদিকে খ্যাতি আর স্পন্সরশিপের চাপ। এই দুটো দিকের টানাপোড়েনের মধ্যেই আজকের পর্বতারোহীদের পথ চলতে হয়। মানে সব মিলিয়ে আমরা কি পেলাম? একজন মানুষ যিনি একই সঙ্গে একজন নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা, পরিবারের প্রধান এবং বিশ্বের কিছু ভয়ঙ্করতম শৃঙ্গের বিজেতা। একদিকে অফিসের ফাইল, অন্যদিকে বরফের দেওয়াল, দুটোকেই তিনি সমানভাবে সামলাচ্ছেন। তার জীবনযাত্রা এটাই দেখায় যে একটা গভীর আবেগ আর ভালোবাসা থাকলে খুব সাধারণ প্রেক্ষাপট থেকেও অসাধারণ কিছু করা সম্ভব। তার কোনো বিখ্যাত পর্বতারোহী হওয়ার স্বপ্ন ছিল না, কিন্তু পাহাড়ের প্রতি ভালোবাসা তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে। ঠিক। আর তিনি তার এই অভিজ্ঞতাগুলো বই বা সিনেমার মাধ্যমে নথিভুক্ত করছেন। এর কারণ শুধু রেকর্ড রাখা নয়, বরং সেই অনুভূতিটা, সেই শিক্ষাটা সবার সঙ্গে ভাগ করে নেওয়া। সবশেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। দেবাশিস বিশ্বাস প্রায়ই বলেন যে তার লেখা বই বা সিনেমার মাধ্যমে তিনি পাহাড়ের আসল সৌন্দর্য বা ভয়াবহতা পুরোপুরি তুলে ধরতে পারেন না। শব্দ বা ছবি দিয়ে সেই অভিজ্ঞতার সামান্য অংশেই শুধু প্রকাশ করা যায়। এটা একটা বড় প্রশ্ন তৈরি করে। আজকের এই যুগে যেখানে আমরা সবকিছুই রেকর্ড করি, শেয়ার করি, ইনস্টাগ্রামে পোস্ট করি, সেখানেও কি এমন কিছু গভীর অভিজ্ঞতা থেকে যায় যা একান্তই ব্যক্তিগত, যা শুধুমাত্র অনুভব করা যায় কিন্তু কোনোভাবেই ভাগ করে নেওয়া যায় না? আমাদের জীবনের সবচেয়ে তীব্র মুহূর্তগুলোকে প্রকাশ করার ক্ষমতার সীমাটা আসলে কোথায়?